নমস্কার, আজ ২রা মে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। সকালবেলা একটু এসেছিলাম ছাদে, যেরকম রোজই এসে থাকি। আজ যেহেতু শনিবার, সেই জন্য অফিসের কাজের চাপ একটু কম, কিন্তু জানি না ভবিষ্যতে সারাটা দিনের জন্য কি অপেক্ষা করে আছে। পুজো সারলাম, সব কিছু সারলাম, সেরে টেরে আবার একটু কাজে বসলাম। কিছু মেল এসে জমা হয়েছিল, সেগুলোকে ক্লিয়ার করে দুপুরে খাবার খেয়ে বিকেলবেলা এসেছিলাম একটু ছাদে। আমি ঘর থেকে বুঝতেই পারিনি যে বাইরে এত জোর ঝড় বৃষ্টি হচ্ছে। আমি যখন ছাদে এলাম তখন ছাদ তো একেবারে বিধ্বস্ত অবস্থা, সমস্ত গাছের টবগুলো উল্টে পাল্টে গেছে। কিন্তু বাইরেটা ভারী অদ্ভুত সুন্দর লাগছে। একদিকে তো মেঘ করে আছে, অন্যদিকে পশ্চিম দিকটাতে সূর্য অস্ত গেছে যেহেতু, সেই জন্য সারা আকাশটা একটা কমলা আলোয় একেবারে ছেয়ে রয়েছে। এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো। ভাবছিলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই এই ক্লিপিংসগুলো নিয়েছিলাম। এখন যা অবস্থা চারিদিকের, মন মানসিক যে অবস্থা, তাতে মাঝে মাঝে এরকম ঝড় বৃষ্টি হলে তবুও খানিকটা জ্বালা জুড়োয়, কী আর বলবো। আর আজকে কিছু কাজও ছিল। বারান্দার বাগানের যে টবগুলো দুপুরবেলা এনে ছাদে রেখেছিলাম, সেগুলোতে মাটি বদল করার ছিল, কারণ পিটুনিয়া গাছগুলো তো আর নেই। সেগুলো তো এবছরের মতো বিদায় নিল। এবছরের মতো বিদায় নিল বলাটা ভুল, এই মরশুমের মতো বিদায় নিল। শীতের মরশুম তো অনেককালই চলে গেছে, এখন ভরপুর গ্রীষ্মকাল। বৈশাখ শেষ হতে হতে আর মাত্র কিছুদিন বাকি, তারপরে শুরু হবে জ্যৈষ্ঠ মাস। আগামী মনে হয় 16 তারিখ, 16ই মে থেকে শুরু হবে জ্যৈষ্ঠ মাস। আর এই দেখুন, এই চারপাশটা কি সুন্দর দেখাচ্ছে। এখন বৃষ্টিটা অল্প অল্প কমে গেছে, ছিটেফোঁটাভাবে পড়ছে, একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, শান্ত, সমাহিত একেবারে। রাস্তায় গাড়ির ভিড় তো লেগেই রয়েছে। আর এই হচ্ছে আমার ছাদের অবস্থা। টবগুলোকে সব ধরে ধরে সোজা করলাম। গতকাল তো দেখলেন আমি একটু বেরিয়েছিলাম, মা অন্নপূর্ণার মন্দিরে গেছিলাম ব্যারাকপুরে। তো সেখান থেকে যখন বেরোলাম, বেরিয়ে তারপরে নগেন্দ্রকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে হংসেশ্বরী মন্দির কত দূর। তো হংসেশ্বরী মন্দির ওখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। আমি গেছিলাম ব্যারাকপুর, যেতে হবে বাঁশবেড়িয়া। তো আবার সেই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে আমাকে যেতে হবে। তো ও বললো যে যদি যাবেন তো চলুন, বেশি বেলাও হয়নি, ঘুরে আসা যাবে। তা আমি বললাম চলো। হংসেশ্বরী মন্দিরে এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু যতবারই যাই ততবারই আমার বেশ সুন্দর লাগে মন্দিরটা। তাই ভাবলাম একবার আপনাদেরও দেখিয়ে আসি। আর এই দেখুন, আমার ছাদের বাগানের কাঠগোলাপগুলো আজকে বিকেলেই ফুটে গেছে বৃষ্টির জল পেয়ে। কালকে সকাল অবধি আর এরা অপেক্ষা করেনি। এত সুন্দর লাগে এই ফুলগুলো, কি বলবো। আর এটা হচ্ছে শ্বেতকরবী, এও ফুটতে আরম্ভ করেছে। চলুন তাহলে শুরু করা যাক। ব্যারাকপুর থেকে তো আবার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা এখন চলেছি বাঁশবেড়িয়ার পথে। গতকালের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। তাতে মোটামুটি আপনারাও একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। আস্তে আস্তে দেখলাম যে গঙ্গার উপরে এই নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। এই ব্রিজটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই তৈরি হচ্ছিল, তবে লাস্ট টাইম আমি যখন দেখেছিলাম তখন এতটা তৈরি হয়ে যায়নি, এখন বেশ অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এই ব্রিজটা খুলে গেলে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা তার পূর্ণাঙ্গ রূপটা পাবে। এই পারে দেখুন গঙ্গা। ভেবেছিলাম একটু দাঁড়াবো, সূর্যাস্তটা একটুখানি এনজয় করব, কিন্তু তার আর উপায় নেই, আকাশ তো মেঘে ঢাকা। তারপরে যেতে যেতে যদি সন্ধেও হয়ে যায় তাহলে মন্দিরটা কখন বন্ধ হয় সেটাও আমি জানি না। বলতে বলতে চলে এসেছি আমি বাঁশবেড়িয়ার মধ্যে। আর খানিকক্ষণ বাদেই আমি পৌঁছে যাব এই মন্দিরটিতে। সামনে যে আলোগুলো দেখছেন, এই আলোগুলো আমি ভেবেছিলাম কোনো পুজো হচ্ছিল, কিন্তু পুজো নয়, সেটা একটা বিয়েবাড়ি ছিল। বিয়েবাড়ির মাঝখান দিয়েই গাড়ি চলাচলের রাস্তা, কিছু করার নেই। আর এই চলে এসেছি আমার সবার প্রিয় বাঁশবেড়িয়াতে। আর এই সোজা রাস্তায় চলে গেছে হংসেশ্বরী মন্দিরের দিকে। হংসেশ্বরী মন্দির যে গঠনশৈলী, সেই রকম মন্দির আমার মনে হয় পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ দ্বিতীয়টি নেই। অদ্ভুত সুন্দর একটা গঠনশৈলী এই মন্দিরটার। মন্দিরে ঢুকতেই এরকম একটা রাজবাড়ি চোখে পড়ে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা ছিল এই রাজপরিবারেরই অন্তর্গত। রাজা নৃসিংহদেবের হাত ধরে 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ শুরু হয়।
দুর্ভাগ্যবশত রাজা নৃসিংহদেব এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করতে পারেননি। এর নির্মাণ কার্য শেষ করেন তার বিধবা পত্নী রানী শঙ্করী এবং 1814 সালে এর নির্মাণ শেষ হয়। এই মন্দিরের বেশ কিছুটা অংশ পাথর এবং বেশ কিছুটা অংশ ইট দিয়ে তৈরি। এর গঠনশৈলীটা আমি আগেই বলেছি, এই রকম দ্বিতীয় একটি মন্দির সারা ভারতবর্ষে আপনি খুঁজে পাবেন না। এই রত্ন মন্দিরটি ত্রয়োদশ রত্ন 5তলা মন্দিরের চারিদিকে সজ্জিত আছে কতগুলি প্রস্ফুটিত পদ্মের মতন গম্বুজ, এবং এই গম্বুজগুলো দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো। আমি যদি দিনের বেলা আসতাম, দিনের বেলা এই মন্দিরের একটা রূপ এবং রাত্রিবেলা অন্য রকম লাগে। যেহেতু ছুটির দিন, সেই জন্য মন্দিরে দর্শনার্থীদের ভিড়ও বেশ খানিকটা রয়েছে। মন্দিরের মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। আমি যখন প্রথমবার এই মন্দিরটিতে আসি তখন বোধহয় এই ফোয়ারাটি চালু ছিল। আর মন্দিরের ঠিক মাঝ বরাবর রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের মধ্যে আসীন রয়েছেন দেবী হংসেশ্বরী। এই মূর্তিটিও বেশ অদ্ভুত প্রকৃতির। এর মধ্যে শায়িত শিবের নাভিপদ্ম থেকে দেবী উঠে এসেছেন এবং একটি প্রস্ফুটিত পদ্মের উপর দেবী বসে রয়েছেন। এখানে দেবী শ্যাম বর্ণের এবং এই পুরো মূর্তিটি কিন্তু কাঠের তৈরি। অ্যাকচুয়ালি এই টোটাল প্রিমাইসেসটার মধ্যে দুটি মন্দির আছে। একটি হচ্ছে হংসেশ্বরী মন্দির এবং অপরটি হচ্ছে বাসুদেব মন্দির। এই যে এখন আপনি এই যে টেরাকোটার মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে বাসুদেব মন্দির। বাসুদেব মন্দির এটা 17 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত মানে অন্যতম একটি একরত্ন মন্দির। এর মাথার উপরে একটাই চূড়ো আছে, সেই জন্য এটাকে বলে একরত্ন মন্দির এবং খানিকটা কুজোর মতন একটা আকৃতি। এই মন্দিরের বাইরের দিকটা তিনটে খিলান রয়েছে এবং মানে সারা মন্দিরটাই পোড়ামাটির অপূর্ব ভাস্কর্যে এটা অলঙ্কৃত। যেহেতু সন্ধে হয়ে গেছে তাই মনে হয় মন্দিরটি বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি মন্দিরের ভিতরে যাওয়া আর মন্দিরের ভিতর থেকে আপনাদের দেখানোর সুযোগ পেলাম না। এই মন্দিরটি তৈরি করেন জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে এবং 1964 সালে এটি একটি জাতীয় স্মারক হিসেবে, জাতীয় প্রত্নতাত্ত্বিক স্মারক হিসেবে স্বীকৃত হয়। এই মন্দির এবং পাশের ওই বাসুদেব মন্দির দুটোই কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ এটা দেখাশোনা করেন বা দেখভাল করেন। আর এই হচ্ছে রাজবাড়ি। রাজবাড়িটা দূর থেকে দেখতে ঠিক এরকমই লাগে, আর রাজবাড়ির মধ্যেই আপনি গেলেই বুঝতে পারবেন যে একেবারে রাজবাড়ির একটা যে সীমানাটা আছে, সেই সীমানার মধ্যেই এই দুটো মন্দির রয়েছে। সুতরাং রাজপরিবারের সঙ্গে যে এই মন্দিরগুলোর যে একটা গভীর সম্পর্ক, সেটা তো আর আলাদা করে বলে দিতে হবে না। বিকেলবেলা সাধারণত আমি দেখলাম যে স্থানীয় মানুষরাও এই মন্দিরটিতে এসে ভিড় করেন। হাতের কাছে যদি এরকম একটা প্রাচীন মন্দির থাকে এবং যার গঠনশৈলী এবং পারিপার্শ্বিক একটা স্বর্গীয় একটা অনুভূতি এনে দেয়, মনের মধ্যে একটা ভাবগম্ভীর একটা অনুভূতি তৈরি করে, তাহলে তো সবাই চাইবেন সন্ধ্যেবেলা দুদণ্ড গিয়ে একটু মায়ের সামনে বসে একটু আধ্যাত্মিকভাবে নিজের জীবনের কিছুটা সময় অন্তত কাটাতে। মন্দিরের বাইরে বেশ সুন্দর একটা বাগান রয়েছে, সেই বাগানটাতেও যথেষ্ট আলোর ব্যবস্থা করা রয়েছে দেখলাম। অধিকাংশ মানুষ এখানে বসে রয়েছেন এবং ফটো তোলার পক্ষে এটা তো একটা বেশ আকর্ষণীয় একটা জায়গা। আর এই দূরে ওই পোড়ামাটির মন্দিরটিও দাঁড়িয়ে রয়েছে। পোড়ামাটির মন্দিরটি যদি কখনো সুযোগ পাই আমি আপনাদের দিনের বেলায় এসে একবার দেখাবো। আকাশে বাইরে বেরিয়ে দেখলাম আকাশে তখন বুদ্ধ পূর্ণিমার পূর্ণ শশী। সাধারণত এত সুন্দর চাঁদের আলো অনেক দিন পর দেখলাম, কারণ যেহেতু এটা কলকাতার বাইরে তাই আকাশ কিছুটা হলেও দূষণমুক্ত, তাই চাঁদের আলোটা এত সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। বৈদ্যুতিক আলো থাকা সত্ত্বেও চাঁদ তার সমহিমায় সমুজ্জ্বল, সেটা তো আর বলে বোঝানো মানে আলাদা করে বলার কোনো জায়গা নেই।
ফিরলাম বাড়ির পথ। বেশ খানিকটা রাত্রিও হয়ে গেছে, 7:30 পৌনে 8টা বাজে, বাড়িতে ফিরতে ফিরতে 9টা বাজবে। ফেরার পথে এই গঙ্গার তীরে দুদণ্ড দাঁড়ালাম। ওপাশে দেখা যাচ্ছে ঝকঝকে শহর, আর এই পাশে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই গঙ্গার ওপরই আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে এখানে। সেই ব্রিজটা কল্যাণী এক্সপ্রেসওয়েকে দুপাশ থেকে জুড়ে দেবে। তখন যাতায়াতটা আরও বেশি কি বলবো, আরও বেশি তুলনামূলকভাবে আরও বেশি কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে। তাছাড়া একটা যদি অল্টারনেট যাতায়াতের ব্যবস্থা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সরকার বাহাদুরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এই উপকারটি করার। আবার ফিরতে ফিরতে ধরতে হবে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। চাঁদের আলোয় যাত্রাপথটা বেশ সুন্দরই লাগছিল, বেশ উপভোগ করছিলাম। হঠাৎ কি মনে হলো গাড়ির রেডিওটা একটু অন করি, শুনি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটু গানও শোনা যাবে। গান শুনতে তো মন্দ লাগে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে রেডিওটা অন করতেই শুরু হলো একটা নিউজ চ্যানেল, এবং সেখানে যা হচ্ছে সেটা আর আলাদা করে কি বলবো। ছোটোবেলায় আমরা অনেকেই সেই লুকোচুরি চোর খেলেছি। এ যেন সেই বুড়ো বুড়িদের লুকোচুরি চোর খেলা। কে যে চোর আর কে যে সাধু বোঝার কোনো উপায় নেই। সবাই সবাইকে চোর বলছে, আবার সবাই সবাইকে নিজেদের সাধু বলে প্রমাণিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সবাই এই ভোটে জিতবেন, কেউ হারবেন না। এখানে সবাই জিতে সবাই ক্ষমতা দখল করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছেন। ক্ষমতা দখলের জন্য এত উদ্গ্রীব হয়ে থাকার কারণটা আসলে কি জানেন? কারণটা হচ্ছে যে এই রাজ্য চালানোটার জন্য যে বিপুল পরিমাণ অর্থ আসে এদের হাতে, সেই অর্থটা কি করে তারা নিজেরা আত্মসাৎ করবেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা কিভাবে সেটা ব্যবহার করবেন, সেটার জন্যই তারা উদ্গ্রীব হয়ে আছেন। মানুষকে সেবা করার বিন্দুমাত্র ইচ্ছে বা সদিচ্ছে যাই বলুন না কেন, সেটা কিন্তু তাদের মধ্যে এতটুকু আর অবশিষ্ট নেই। না হলে একটা গণতান্ত্রিক দেশে একটা ভোট নিয়ে কখনো এই ধরনের কদর্য রাজনীতি হতে পারে, সেটা কি বলবো, সেটা এই বছরের এই ভোটটা না আসলে পরে বোধহয় বোঝাই যেত না। সেই সঙ্গে এটাও আমাদের চিনিয়ে দিল যে আমরা কোথায় বাস করছি। যাই হোক, আজকের দিনটা তো শনিবার, চলে এলাম লেককালী বাড়িতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।